ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি দর্শক। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় যথারীতি নির্বাচনী আমেজ এবং নিরাপত্তা সংকট, এটি হলো আমাদের বিষয়। তারপর এরপরও আমরা কিছু জিনিস, যেমন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে, সেটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে একটা মতবিনিময় সভা হয়েছে। সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে, সেটি আমরা কথা বলবো। সেখানে তিনি বক্তব্য রেখেছেন। বিএনপির চেয়ারম্যানের সাথে আজকে সারা দিনে বেশ কয়েকটি বৈঠক করেছেন, যেমন ভারতের হাইকমিশনার বৈঠক করেছেন, সেই সঙ্গে বৈঠক হয়েছে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এগুলো সবই নিয়মিত বৈঠক। যেটি এছাড়া নির্বাচনের যে আপিল শুনানি, সেগুলো চলছে। এবং আরেকটি বিষয় আমি বলি যে ইসি নির্বাচন কমিশন অনুরোধ করায় তারেক রহমানের উত্তরাঞ্চল সফর ছিল আজকে থেকে আর কি 11 তারিখ থেকে হওয়ার কথা ছিল, সেটি তারেক রহমান সেটি স্থগিত করেছেন। এবং এটা নির্বাচন কমিশন অনুরোধ বলতে নির্বাচন কমিশন তাকে অবহিত করেছেন যে ঠিক এই সময়ে যদি তিনি এই সফরটি করেন, এই সফরটিতে কোনো না কোনোভাবে আচরণবিধি লঙ্ঘনের বিষয় ঘটতে পারে। ঘটবেই এমন না, তবে ঘটতে পারে। সেই জায়গাটিকে আমলে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত দিয়েছেন তারেক রহমান। দলের নেতাদের সাথে কথা বলে সেটি স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে 22 জানুয়ারি থেকে বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোটের প্রচারে নামবেন। এর সঙ্গে একই সঙ্গে আরও বেশ কিছু যুক্ত হয়েছে, যেমন এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী তাসনিম জারার আপিল শুনানিতে তার যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। একই সাথে আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু যে হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। তিনি কক্সবাজার থেকে জামাতের বেশ তারকাখ্যাতি সম্পন্ন সংসদ সদস্য, বেশ কয়েকবার সংসদ সদস্য হয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় বিএনপির ভেতরে যেমন বেশ কয়েকটি বিষয় রয়েছে, যে 5 নেতার বহিষ্কারাদেশ ফেরত নিয়েছে বিএনপি। তারা সেই 5 জন বড় নেতারা, যেমন বরিশালেরই প্রায় 5 জন নেতার বহিষ্কারাদেশ, কক্সবাজারের একজন আছেন, তাদেরকে বহিষ্কারাদেশ উজ্জ্ব করেছেন। এই সব কিছু মিলিয়ে এক ধরনের নির্বাচনী আমেজ আমরা বুঝতে পারছি। এই সবই হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিববীর মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব, তবে এর আগে আজকের যে শিরোনাম, সেই শিরোনাম দেখে আসবো। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শুরু। প্রথম দিনে পেলেন তাসনিম জারা, হামিদুর সহ 52 জন। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা দুটোই আছে। গঠনমূলক সমালোচনা করতে বললেন আইন উপদেষ্টা। আপনি এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, 4টা জিনিসকে বলেন 4টা জিনিস করেছে, এটা অ্যাকনলেজ করে বাকি যে 6টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন, সমস্যা নাই। ইশতেহারে গণভোটে সুস্পষ্ট ঘোষণা চায় টিআইবি। মতপার্থক্য যেন মতবিভেদ না হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান 5 আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না দেশ। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। বিচার সংস্কার ও নিরাপত্তাহীনতার কারণে জামায়াতের সাথে এনসিপির কৌশলগত জোট 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে আসন, জানালেন নাহিদ। আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। এবং গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে আগ্রহী বাংলাদেশ। প্রেস উইংয়ে বিবৃতি। ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার আহ্বান ঢাকার। শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনা শুরু করব। আরও দুটো বিষয় এখানে বলি, যে
দুঃখিত। গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে আগ্রহী বাংলাদেশ, সেটি খলিলুর রহমান আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা, সেটি আমেরিকায় এই কথাটি বলে এসেছেন, এবং ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার আহ্বান। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য সেখানে একটি বন্ডের মধ্যে বাংলাদেশ তালিকায় দেয়া হয়েছে সেই জায়গাতেই। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি, সেটি হলো যেটি আসিফ নজরুল বললেন যে সরকারের যে কোনো গঠনমূলক সমালোচনা তারা নেবেন। আমি প্রথমে একটু আজকের যে আপিল শুনানির প্রথম দিন প্রার্থীরা ফিরে পেলেন 52 জন। নির্বাচন কমিশনের তথ্য মতো আজ প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত। এর মধ্যে 52 জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে যেটি বললাম যে তাসনিম জারা, তিনি সদ্য পদত্যাগ করেছেন এনসিপির থেকে। ঢাকা 9 জিতবেন, দুঃখিত জিতবেন বলছিলাম, তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, এটি মোহাম্মদ হাসানাত আলী, আপনি নওগাঁর ভিসি, সেই হিসেবে আপনি ওই উত্তরবঙ্গের বিষয়গুলো জানেন। পাবনার 1 এবং পাবনার 2 আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে আপনার মানে কতটা স্বস্তিতে আছেন, কতটা মনে হচ্ছে যে বাংলাদেশ ভোটের নির্বাচনী আমেজে আসলে প্রবেশ করতে পেরেছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি এই জেরো আওয়ারের দর্শক শ্রোতা যারা দেখছেন এই মুহূর্তে। ধন্যবাদ যাচ্ছি দিগন্ত মিডিয়া কর্পোরেশনে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাকে, এবং এই ক্রান্তিকালে এই দিগন্ত ওপর দিয়ে যে সমস্ত ঝড় ঝাপটা চলে গেছে, তারপরও দিগন্ত সত্যের পথে ন্যায়ের পথে লিখে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। দেখেন, নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে এবং লাইন চলা শুরু করেছে। আপনি যে সমস্ত কথাগুলো বললেন, তাসনিম যারা তার নমিনেশন ফিরে পেয়েছেন, প্রার্থিতা ফিরে পেয়েছেন, পাবনাতে স্থগিত হয়েছে, এটা রুটিন ওয়ার্ক। রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন, তারপরের স্টেপস হলো নির্বাচন কমিশন, তারা আপিল করেছেন। এখানেও যারা বাতিল হন 17 জন সম্ভবত এখানেও বাতিল হয়ে গেছেন, তাদের জন্য কোর্ট খোলা আছে, হাইকোর্ট খোলা আছে, এখনও অনেকগুলো স্টেপস আছে। এটা খুব বিষয় না। বিষয়টা যদি আপনি দেখেন যে আজকে বিএনপির নব নিযুক্ত চেয়ারম্যান যিনি আজ সাংবাদিকদেরকে মিট করেছেন, তারপরে আপনি এনসিপির প্রধান, তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে মিট করার পরে কথা বলেছেন যে 12 তারিখের মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। তারপরে গণভোটের প্রচারণায় তারা এগিয়ে আছেন। তাসনিম যারা, তারা নতুন মুখ, তারা প্রার্থিতা ফিরে পেয়েছে। অতএব নির্বাচনী একটা আমেজ দেশে এই মুহূর্তে বিরাজমান। প্রশ্নটি হলো যে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য করা যায়, কতটা সুষ্ঠু করা যায়, কতটা বিতর্কমুক্ত করা যায়, সেটা গুরুত্বপূর্ণ। আমি আপনার প্রারম্ভিক কথাই বলছিলাম, আমি বিএনপিকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি একজন ভোটার হিসাবে অন্তত 3টা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কখনো মামলার জন্য, কখনো ভোট দেওয়ারই প্রয়োজনীয় হয়নি, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে 14 সনে। 18 সনে ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, মামলায় এলাকাতেই যেতে পারেনি, 24 তো দামি তুমি আমি। সেই জায়গাতে আপনার মনে থাকবার কথা, একটা কথা আপনাকে বলি, যখন কুমিল্লাতে মেয়রের নির্বাচন হচ্ছিল তখন নির্বাচন কমিশন মনিরুল হক সাক্কু না সেখানে বাহার, একজন বাহার নামে এমপি ছিলেন, আফম ও বাহার এরকম এমপি, তাকে নির্বাচন কমিশন সেখান থেকে কুমিল্লাতে ছাড়াতে পারেনি। অসহায়ের মতো রাষ্ট্রপতির কাছে চিঠি লেখে, নির্বাচন কমিশনের কাছে চিঠি লেখা বলা হয়েছিল যে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন। ও বাহার মানে এমপি বাহারের মেয়ে, সেদিন তখন মেয়র হিসেবে ওনাকে কুমিল্লা থেকে সরানো যায়নি। কিন্তু রাজনীতির এই যে 24-এর পরে যে রাজনীতির যে পজিটিভ একটা গেস্টার দেখলাম, বিএনপি যেটা শো করলো, যে তারা নির্বাচন কমিশন তাদেরকে বলেছে, আমি নর্থ বেঙ্গলের মানুষ, বগুড়ার মানুষ, সমস্ত প্রস্তুতি সেখানে সম্পূর্ণ। উনি আজকে যাবেন, রাতে বগুড়ায় অবস্থান করবেন, কোথায় থাকবেন সে হোটেলটি রেডি, মঞ্চ রেডি, দোয়ার অনুষ্ঠান রেডি, এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে উদ্বিগ্ন তাকে দেখার জন্য, উদ্গ্রীব হয়ে আছেন। কারণ 18টি বছর 19টি বছর তাদের সন্তানকে দেখতে পায় না। যে জায়গায় প্রত্যেক মাসে তারেক রহমান একবার করে যেতেন এবং প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ড নিজে তদারকি করতেন, সেই জায়গায় 19 বছর পরে ফিরে যাবেন, তাহলে আবেগের জায়গাটা কোথায়? সেই জায়গা থেকেও উনি সেই আবেগকে দেখেননি, বরং আইনের প্রতি শ্রদ্ধা রেখে
উনি সেখানে যাওয়াকে স্থগিত করেছেন। আমি মনে করি যে এই যে দৃষ্টান্ত স্থাপন করলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য, বিতর্কমুক্ত করার জন্য এই দৃষ্টান্তকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা তো মনে করি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন আমরা দেখতে পারবো, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপর্যুপরি তিনি ঘোষণা করছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনে উপহার দিতে চান। এটি সবচেয়ে বড় বিষয়। তারপরে দেখেন, আজকে যদি আপনি বিএনপির চেয়ারম্যানের কথা যদি আপনি শোনেন, তাহলে ওনার প্রত্যেকটি কথা ছিল আমি না আমরা। এই যে আমরা বলতে শেখা, আমি বিএনপি চেয়ারম্যানের কথা নিয়ে একদম পুরোপুরি আলাদাভাবেই কথা বলবো, তবে এই সফর নিয়ে আমি আরেকটু শুনতে চাই, যেহেতু আপনি ওই এলাকার। এই সফরের যে গুরুত্বটা আপনি বোঝালেন, এই গুরুত্বের জায়গার থেকে আপনি আরেকটু ওপেনলি জানতে চাই যে দেখেন এই সফর কয়টি জেলায় আপনার বিস্তৃত করেছিলেন, এবং এত বড় একটা অনুষ্ঠান নির্বাচন কমিশনের একটি কথায়, একটি অনুরোধে এটি ক্যান্সেল করে দিলেন। এতে দলীয়ভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হলো বিএনপি, কিন্তু দেশ কতটুকু এগোলো বা নির্বাচনের পক্ষে কতটুকু এগোলো? দেখেন, কেউ হারেনি। জিতেছে গণতন্ত্র, জিতেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি বাংলাদেশ, জিতেছে এই যে যারা গণতান্ত্রিক আমি মানুষ গত 18 বছর যারা মানুষের গণতান্ত্রিক চেতনাকে ভুলণ্ঠিত করে নিজেদের দলীয় ব্যক্তি ইগোকে জাহির করার যে নিরলস একটি চেষ্টা ছিল, সেখান থেকে দেশ যে 24-এর রক্ত স্নাত পথ ধরে যে এই জায়গায় এসেছে, এটার একটা বিজয় হয়েছে। আমরা সবসময় বলি না যে 24-এর মানে বাংলাদেশ আমরা চাই, নতুন বন্দোবস্ত চাই। এটাই তো নতুন বন্দোবস্তের সবচেয়ে বড় একটি দৃষ্টান্ত, যে 24-এর পরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও, এবং তারেক রহমান আজকে বিএনপির মতো একটি বৃহৎ দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তার রাজনীতি শুরু হয়েছিল যে জায়গা থেকে, সেটা ছিল বগুড়ার গাবতলী জায়গা, তার পিতৃভূমি, তার দাদার সাধারণ প্রাথমিক সদস্য হিসেবে। আমি 80-র দশকের কথা বলছি। সেই জায়গায় উনি যাবেন, কতটা আবেগপ্রবণ ছিল সেই এলাকার মানুষ। তিনি ধৈর্য ধরতে বলেছেন সেই এলাকার মানুষকে। শ্রদ্ধা জানিয়েছেন কার প্রতি? আইনের প্রতি। শ্রদ্ধা জানিয়েছেন দেশের সিস্টেমের প্রতি, যে ওনার কোনো কর্মকাণ্ডে এই সিস্টেমটা যদি ব্যাহত না হয় সেটাকে উনি আফল করেছেন। এর মধ্য দিয়ে সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, সেটা আগামী দিনে যদি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের জন্য সবচেয়ে বড় একটি শিক্ষার জায়গা, যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রত্যেকটি নাগরিকের জন্য দায়িত্ব। সেটা হোক তারেক রহমান, সেটা হোক অন্য কোনো নেতা, সেই দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। এটা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে। শিববির মাহমুদের কাছে এই বিষয়টিকে আমি এই বিষয়টি নিয়েও একটু জানতে চাই। এতক্ষণ যে আলোচনা আমরা করছিলাম, যে না নিঃসন্দেহ এটি তো সিদ্ধান্তটি তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে কোনো ইয়ে নেই, আমাদের সন্দেহ নেই, এটি আইনকে সামনে রেখেই। এই জায়গার থেকে আসলে আমরা কি তার যে নেতাকর্মী তারা কি তাদের কাছে কি খবর যাচ্ছে বা কি সংকেত যাচ্ছে, যে তারেক রহমান যদি এইভাবে চিন্তা করেন নির্বাচন কমিশনের বিষয়ে, আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় সেই বিষয়ে, তাহলে বিএনপির প্রার্থী এবং বিএনপির নেতাকর্মীদের কাছে এটি কোনো পজিটিভ ভাইব দিবে কিনা? ধন্যবাদ শান্ত সাহেব, ধন্যবাদ আমাদের ইয়াং ভিসি, ধন্যবাদ দর্শকদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আপনাকে। আপনি যে কথাটা বললেন সে কথাটা হলো, তারেক রহমান সাহেব লন্ডনে 17 বছর অবস্থান করেছেন। প্রথম দিকে চিকিৎসা ছিল বা শেষ পর্যন্ত চিকিৎসা ছিল, উনি ওইখানেই ছিলেন বহুদিন। আমি দু একটা বক্তব্য বলেছি, উনি যে মসজিদে নামাজ পড়তেন সেখানেও আমার ছেলে নামাজ পড়তো, যে একবার হ্যালো হয়েছে, একবার দেখাও করেছে ওনার সাথে। তো ওনার যে একটা ফলোয়ার আছে সেখানেও দেখলাম প্রতি শীতেও একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে দেখা করতে আসতো, এবং ওই মসজিদে সবার সাথে কথাবার্তা বলতে। তখন সেখানে আমি বহুদিন লন্ডন ছিলাম, সেখানে দু একবার ভোটও দিতে গেছি। এখন যে চিফ অ্যাডভাইজার যিনি বলতেছেন যে আনন্দমুখর পরিবেশে ভোট হবে, সেই জিনিসটা উনি যতবার ওইখানে ভোট হয়েছে দীর্ঘ 17 বছরের মধ্যে, ততবারই উনি দেখেছেন।
যে ভোটটা কীভাবে হয়, ভোট কন্ট্রোল করে কারা, ভোটের সময় পাওয়াটা কার কাছে থাকে। আপনি যেটা ইঙ্গিত দিয়েছেন তার ফলোয়ারদের কাছে, তার দলের কাছে কি মেসেজ যাবে? মেসেজ যাবে একটাই, যে ইলেকশনের সময় চিফ ইলেকশন কমিশনই সর্বময় ক্ষমতার অধিকারী, তার কথাই পুলিশ চলবে, র্যাব চলবে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন মতো ডেকে নেবেন টু টেক অ্যাকশন যারা লর এগেনস্টে যাবে। তো এটা একটা ভালো বার্তা গিয়েছে, এই জন্য যে ওরা এখনও তো হুঁশিয়ার থাকবে লকে অবে করার জন্য। আমি মনে করি একটা ভালো বার্তা গেছে। এতে যেটি হাসনাত আলী বললেন যে এই যে দীর্ঘ সময়ের আবেগ অনুভূতি, বগুড়ার যে মানুষ তার স্বাভাবিক আবেগ অনুভূতি থাকবে, এই আবেগ অনুভূতির ঊর্ধ্বে উঠে তিনি যে এই কঠোর সিদ্ধান্ত নিলেন, এতে তার দলে তার ইমেজ কি সংকটে পড়বে কিনা? আমার মনে হয় না, আমার মনে হয় না যে যে কালচারে উনি ছিলেন বা যেই ফ্যামিলিতে উনি বড় হয়েছেন, ন্যায় এবং অন্যায়ের ঊর্ধ্বে দাঁড়ানোর যে অভিজ্ঞতা, সেই মেসেজটা মনে হয় গিয়েছে যে আমাদেরকে আইন মানতে হবে। যদিও আমাদের মনটা একটু খারাপ, উনি আসলে আমাদের সাথে আরও হৃদয়তা বাড়ত বা আর একটু গলাগলি করতে পারতাম, ওনার কথা শুনতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো কেবল বিএনপির জন্য নয়, অন্যান্য দলের কাছেও মেসেজ গেছে যে তারেক রহমান সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আরেকটু এই বিষয়ে আরেকটু হাসনাত আলী আপনার কাছে শুনতে, যেটি শিবির মাহমুদ বললেন যে নেতাকর্মী আসলেই আবেগ আপ্লুত ছিল। আমরা গত কয়েকদিন যাবৎ সেখানকার বিভিন্ন ছবি আসতেছে আমাদের কাছে প্রস্তুতি নিয়ে। যে কথাটি শিবির মাহমুদ বললেন যে অন্যান্য দলের কাছেও এক ধরনের মেসেজ যাবে এতে, এইটাকে আপনি কিভাবে অবজার্ভ করেন, কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন, এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরে আসার পরে বিএনপির 18 বছরের যে ত্যাগী নির্যাতিত নেতাকর্মী, তাদের মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব কিন্তু বিরাজমান। নির্বাচন বলেন, ওনার ফিরে আসা বলেন, সেই জায়গাতে 19 বছর পরে নিজের পিতৃভূমিতে যাওয়া, এই আবেগটাকে উনি প্রাধান্য দেননি। নিজের বাড়িতে যাওয়ার এই আবেগটাকে উনি প্রাধান্য দেননি। তার অর্থ এই নয় যে তার মনটা কাঁদেনি এবং না যাওয়ার জন্য উনি কষ্ট পাননি, উনি পেয়েছেন। কিন্তু উনি শ্রদ্ধা দিকেছেন আইনের প্রতি, আমি ওনার সাথে একমত। যেটা শুধু দিস মেসেজ নট অনলি ফর দ্য বিএনপি, বরং এটা হোল নেশনের জন্য বা সমস্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের জন্য একটি মেসেজ যে আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার কারণে গত 18টি বৎসর যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংসপ্রায় হয়ে গেছিল, সেখান থেকে উদ্ধার করতে হবে। এবং এই যে নির্বাচনের আগে উনি যে এই পজিটিভ একটা গেস্টার দেখালেন, এর মধ্য দিয়ে ওনার দল যদি ক্ষমতায় যায় বা ওনার দল নির্বাচনে যদি ভালো করে, তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এই মেসেজটি গণতান্ত্রিক আমি প্রত্যেকটি রাজনৈতিক দল এবং মানুষের জন্য একটি সুখবর। সেই মেসেজটি উনি দিতে পেরেছেন, অত্যন্ত সচেতনভাবে দিতে পেরেছেন বলে আমি মনে করি। আপনাদের দুজনকেই এই আলোচনার জন্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, তবে বিরতিতে যাবার আগে বলে যাই যেটি আপনি বলছিলেন তারেক রহমানের বক্তব্য নিয়ে, যে আজকে সম্পাদক মণ্ডলীর সঙ্গে কথা হয়েছে, 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই, এটি তারেক রহমান বলেছেন আজকের ইয়েতে। এছাড়াও আমরা আরও বেশ কিছু আলোচনা করব। তিনি বলেছেন যে 1971, 1990 এবং 24 সালের গণ অভ্যুত্থান, এই সবগুলোকে সামনে রেখে আমরা যদি দেশের জন্য কাজ করি, দেশের স্বাধীনতার জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব আমরা। এটি নিয়ে আলোচনা করব আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আবারও স্বাগত ইস্পাহানি মিডিয়া রিপোর্ট 0 আওয়ারে। আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। আগে হাসনাত আলীর কাছে যেতে চাই, যাচ্ছি এই কারণে যে আজকে সম্পাদক মণ্ডলীর সঙ্গে সভা ছিল তারেক রহমানের।
সেখানে তিনি একটি বিষয় বলেছেন যে 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। এটি বলতে আপনারা তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে হয়তো বা আলোচনা হয়, আপনাদের যারা উপদেষ্টা মণ্ডলীতে থাকেন বা আপনারা কখনো কখনো আসেন কিনা, এবং সেই অনুযায়ী সে বলেছেন যে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি নতুন প্রজন্মের একটা ভাইব্রেশন পেয়েছেন। সেই ভাইব্রেশন অনুযায়ী গাইডেন্স তিনি নিতে চান। তিনি 71, 90 এবং 24 এই 3কে আপহোল্ড করে সামনের দিনে এগিয়ে যেতে চান। এখান থেকে আসলে মূলত তার কথার মধ্যে কি ইমেজটা আসলো? দেখেন, গত কয়েকদিন হলে বিএনপির বিরুদ্ধে প্রচার মাধ্যম, কিছু কিছু প্রচার মাধ্যম, বিশেষ ভার্চুয়াল প্রচার মাধ্যম বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে বা হ্যাঁ ভোটের বিপক্ষে ক্যাম্পেইন করছে। তারেক রহমান অসাধারণ কথা বলেছেন আজকে, যে আমি 81-তে এক পাশে আমার জানাজা, 25-এ জানাজা, মাঝখানে 24, এই সার্বিক বিবেচনায় 5 তারিখের আগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি আর একটা কথা বলেছেন যে রাজনীতিতে মত পার্থক্য থাকবে, কিন্তু প্রতিহিংসা এবং মতভেদ থাকলে কি হয় তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো 24শে জুলাই। এর মধ্য দিয়ে উনি জাতির কাছে ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে আমরা জুলাই সনদের যে স্বাক্ষর বিএনপি করেছে বা জুলাই সনদের জামাত যে স্বাক্ষর করেছে, এনসিপি এখনো করেনি, সেই জুলাই সনদের বাস্তবায়নটা শুধু কথার কথা নয়, বরং ওটি মেন করে আজকে দেশের সমস্ত গণমাধ্যম প্রধানদের কাছে উনি দৃঢ়চিত্রে বলেছেন যে জুলাইয়ের 24-এর আগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 24-এর আগে কী ছিল? 24-এর আগে আমরা 14 ভোট দেখেছি, বিনা ভোটের পার্লামেন্ট দেখেছি। আমরা এই 24-এর আগে কি দেখেছি? সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের বাহিনীতে পরিণত, দল বাহিনীতে পরিণত হয়েছিল। আমরা ব্যাংকগুলোকে অর্থনৈতিক লুটপাটের একটা মহারাজত্ব দেখেছি। বাংলাদেশের ভোল থেকে টাকা পাচার হতে দেখেছি। আমরা 5টি ইসলামিক ব্যাংকে দেউলিয়া হতে দেখেছি। দেউলিয়া সেই অর্থে নয়, একবারে বঙ্গুর হতে দেখেছি। আমরা সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, আইনাঙ্গন থেকে শুরু করে, বিচারাঙ্গন থেকে শুরু করে সমস্ত জায়গায় একজন ব্যক্তির কথার বাইরে, আঙ্গুলে হেলনের বাইরে কখনো কোনো কিছু হয়নি। সেই জায়গায় থেকে উনি বলেছেন যে 24-এর আগে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আবেদ আলী কোটার নামে বিসিএস পরীক্ষা হয়েছে, মেধাবীরা বঞ্চিত হয়েছে। কোটার নামে অধিকাংশ মানুষদেরকে অন্যায় অবৈধ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মেধাবীরা বঞ্চিত হয়েছে। উনি তরুণ প্রজন্মটা কি বলেছিল? বৈষম্যহীন বাংলাদেশ, সে কথা উনি আজকে উচ্চারণ করেছেন যে তরুণ প্রজন্মের মধ্যে যে আকাঙ্ক্ষা, 24শে জুলাইয়ের যে স্পিরিট, বৈষম্যহীন বাংলাদেশ চাই, মেধাবীদের বাংলাদেশ চাই, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে উনি সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন। উনি নিজের কথা বলেননি, নিজের দলের কথা বলেননি। উনি বলেছেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন যে 10 বছর পরে বুড়িগঙ্গার পানি শতভাগ দূষিত হয়ে গেছে, মেঘনা থেকে পানি আনছি সেটাও দূষিত হয়ে গেছে, তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। উনি বলেছেন ভাষা না জানার কারণে আমাদের দেশের শ্রমিকরা বিদেশে যাচ্ছে কিন্তু তারা রেমিটেন্স কম আনছে। তিনি বলছেন শিল্পর জন্য যে যারা শতভাগ রপ্তানিমুখী শিল্প কারখানা সুযোগ পাবে তারা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা হবে। তিনি ছেড়ে বলেছেন, তিনি তার মায়ের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেছেন যে আমার মা এই দেশের নারী ক্ষমতায়ন, নারী শিক্ষার জন্য যে অবদানটা রেখেছেন সেটা অব্যাহত থাকবে। তিনি বলেছেন চিকিৎসা ব্যবস্থা নয়, বরং চিকিৎসার প্রতি মানে কি সচেতনামূলক কার্যক্রম চালু করার জন্য উনি নারীদেরকে স্বাস্থ্য সহায়ক কর্মী হিসাবে অধিক হারে নিয়োগ দিয়ে যেন রোগ না হয় সেই রোগের প্রতিকার করার প্রোগ্রাম উনি বলেছেন। উনি বলেছেন দেশে এসে যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রত্যেকটি প্ল্যানের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা উনি দিয়েছেন। উনি শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই প্রথমবারের মতো 20 কোটি মানুষ, 1.5 কোটি কৃষক, এই 1.5 কোটি কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা এই 20 কোটি মানুষের মুখে খাবার দেয়। সেই 1.5 কোটি কৃষককে কখনো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি না। এই প্রথমবারের মতো কোনো নেতার মুখে আমরা শুনলাম যে এই 1.5 কোটি মানুষকে ফার্মার্স কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না, কোনো দলীয় বিবেচনা করা হবে না, এখানে দুর্নীতি হয়, অনিয়ম হয় সেটা উনি বলেছেন, সেগুলোর দেখা হবে না, সমস্ত জনকে দিতে হবে। তিনি বলেছেন শিক্ষিত মাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে,
ডিসিএসপি থেকে শুরু করে একেবারে কৃষকের মহিলা পর্যন্ত ইচ্ছা করলে কেউ নিতে পারবেন, ইচ্ছা করলে কেউ নিতে পারবেন না, তিনি সেগুলো বলেছেন। তিনি এডুকেশনের কথা বলেছেন, তিনি ক্লাইমেট চেঞ্জের কথা বলেছেন, জনশক্তির কথা বলেছেন, নারী শিক্ষায়নের কথা বলেছেন, তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। এই যে জনকল্যাণমূলক কাজ, এবং তিনি সর্বশেষে বলেছেন যে এই যে মানুষের যদি কাজ করা যায়, স্বাধীনতার সার্বভৌমত্ব যদি ধরে রাখতে যায়, তাহলে ঐক্যের দরকার। তিনি সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য। আমরা গত 18 বছরে শান্ত ভাই আমরা বলেছি পতিত সরকারের প্রধানমন্ত্রীকে যে নির্বাচন নিয়ে যে সংকটটা আছে, অর্থনীতি নিয়ে যে সংকট আছে, আপনারা দয়া করে বিরোধী দলের সাথে বসেন, আলোচনা করেন, সমাধান করেন। আজকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে আলোচনার মাধ্যমে আসুন, আমরা সবাই মিলে দেশের মানুষের কল্যাণের জন্য সমস্যার সমাধান করি। এটি একটা গুরুত্বপূর্ণ মেসেজ এবং একটি পরিশীলিত পরিবর্তিত রাজনীতিবিদের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত আমরা আজকে দেখি। আমি শিব্বির মাহমুদের কাছে আসতে চাই। শিব্বির মাহমুদ, একই অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক মাহমুদুর রহমান, তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে, আপনার মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন। তিনি বলেন যে আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। এই একই জিনিস এসে শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেছেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, ফিরে এসে জানারও চেষ্টা করেননি। এইটি দিয়ে তিনি মাহমুদুর রহমান যেটি করেছেন যে আপনি 17 বছরে আজকে যাদেরকে মিডিয়ায় দেখছেন, যারা আপনার নতুন বন্ধু হয়েছে, তারা অনেককেই আপনি এখন মনে করছেন যে সঠিক কথা বলছে এবং যা বলছে সেটাই 17 বছর হয়েছে। এটি মাহমুদুর রহমানের কথা। এবং একই সাথে তিনি আরেকটি প্রসঙ্গ টেনে আনেন, সেটি হলো বিগত 16-17 বছরে গণমাধ্যমের একটি বড় অংশ ভয়, চাপ ও সুবিধাবাদের কারণে নিপীড়নের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি। অর্থাৎ ভয় সুবিধাবাদের কারণে নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি গণমাধ্যমের একটি অংশ। আপনি যেহেতু গণমাধ্যম ব্যবসার সঙ্গে রয়েছেন, আপনি এই কথাগুলোকে কিভাবে ব্যাখ্যা করেন, বা আপনি কি বুঝিয়ে বলতে পারবেন কিনা আসলে মাহমুদুর রহমান কি বলতে চেয়েছেন? মাহমুদুর রহমান সাহেব যে কথা বলতে চাচ্ছেন সেটার ম্যাক্সিমামই আমি ওনার সাথে একমত, কিন্তু বলছে যে দেশে কি হয়েছেন এটা তারেক রহমান সাহেব জানতো না, আমি এটা বিশ্বাস করি। কথাটা সঠিক। শেখ সাহেব যখন জেলে ছিলেন, ওনার দেশের সাথে কোনো সংযোগ ছিল না, উনি জেলে ছিলেন। তারেক সাহেব দেশের বাইরে ছিলেন, লন্ডনে অবস্থান করতেছিলেন, কিন্তু তার নেতা কর্মীর সাথে গ্রাসরুট লেভেলে সবার সাথে যোগাযোগ ছিল। আমি তো আগের বক্তব্যই বললাম, ওনার সাথে মসজিদে সবার দেখা করতে আসতো। তিনি সব কিছুই মনে হয় খবর পেতেন, হয়তো দুই একটা সামনাসামনি যেগুলো ঘটেছে সেগুলো হয়তো অবলোকন করতে পারেননি, বাকিটা উনি অবশ্যই জানার চেষ্টা করছেন বা জেনেছেন। আমি আপনার কাছে জাস্ট দুটো একটা জিনিসের উদাহরণ আনতে চাচ্ছি। যদিও কোনো এক পত্রিকার সম্পাদক পরে ভুল স্বীকার করেছেন, আমি সম্মানের সহিত বলছি, যখন নয়াদিগন্তের মাইক্রোবাসে আগুন লাগায়, নয়াদিগন্তের বিভিন্নখানে গাড়ি পোড়া দিয়েছে এবং নয়াদিগন্তের যেখানে ছাপা হতো সেখানে পর্যন্ত কাগজ করেছে ইডেন কোর্টের ওখানে, তখন কেউ আমাদের পক্ষে দাঁড়ায়নি। আমরা কজন মিলে, মরহুম শাহজির রহমান, ইঞ্জিনিয়ার স্কান্দালি, আমাদের আরও দুইজন ডাইরেক্টর আছে, শেখ জাকির হোসেন, এনায়েত সাহেব এবং আমরাই নয়াদিগন্তের ওখানে যেতাম, আর কেউ ভয়ও যেত না। এই জন্য কখন কাকে উঠাই নেয় কোনো ঠিক নেই। মীর কাসেম আলী সাহেবকে যেদিন উঠাই নেয় সেদিন র্যাব পুলিশ মিলিয়ে অন্তত 50-60-70 জন লোক ছিল সেখানেই প্রথম আমি দায়িত্বপ্রাপ্ত হই, পরে বোর্ডের মাধ্যমে আমি এমডি হই। এখন দেখেন, আরেকটা যদি আমার দুঃখের সাথে বলতে হয় যেটা এটা প্রাসঙ্গিক না, তা আমি এক্সাম্পল দিতে চাচ্ছি আপনাকে। সম্ভবত 2006-তে 8-এর পরে 9-এর পরে একবার পেপার উঠছিল মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের কবরটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে।
এর আগে যখন আনারসুল মঞ্জু রিয়া ছিল, মন্ত্রী ছিল, তখন ওইখান থেকে বেরিল ব্রিজটা উঠে নিয়ে গেছে, সিলেটে নিয়ে গেছে, সিলেটে নিয়ে গেছে। ভোলাগঞ্জে। এটা আপনার স্মরণ থাকার কথা, আবার উনি যে জি, লেখাপড়া হ্যাঁ, করে আমার ব্রিটিশ স্মরণ আছে এবং স্মরণ আছে, তারপরে হাসান বেশ সাহেবের স্মরণ কয়েকজন কথা। নেতাকর্মী সেখানে তাহলে প্রতিবাদে আমি জিনিসটা আপনার প্রতিবাদও শেয়ার করি, যদি জানিয়েছে। কিছু মনে না করেন। শেয়ার এই জন্য করতে চাচ্ছি, পরে বলছি এটা। তখন আমি আমাদের এক্সিকিউটিভ এডিটর মাসুম খলিল সাহেবকে বললাম, নামে উচ্চারণ করলাম যে আমি সম্ভবত 94 হজ করেছি। হজ করার সময় আমি আরাফাতের ওই নিম গাছগুলো দেখেছি, জিয়াট্রি। মানে যেভাবে ওই সময় এই জিনিসটা আমার মাথায় এসেছিল আর কি, যে আপনি জিয়াট্রির উপরে একটা লেখেন, জিয়াট্রির উপরে লিখলে আরাফাতের উপরে মানুষের মন একটু নরম হয়ে যায়। আরাফাতের কথা শুনলে কঠিন হৃদয়ে মানুষের মন নরম হয়, আপনি এটার উপর একটা লেখা লেখেন। তো উনি এটা আবার ছোট্ট করে একটা ছাপিয়ে দিয়েছে যে আরাফাতের মধ্যে জিয়াট্রি আছে। এই প্রথম আমি আমাদের পেপারে লিখেছি। এরপরে সন তারিখ তো স্মরণ নেই, যতটুকু স্মরণ আছে আবার এটা নিয়ে কথা, এইবার সংসদে পাশ করে উঠেই নিয়ে যাবে। তখন এটা বেসিক্যালি 14-15 দিকে হলো কঠোরভাবে ইয়ে করা হয়েছে যে সেখানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো দেহাবশেষ নেই, কবর নেই, কাজেই সেটি উঠিয়ে ফেলা হয়। ভালোই বলছেন আপনি, সত্য কথা। আমি তখন ওনাকে আবার ফোন করলাম, আমি খলিলি ভাই, এবার তো এরা জোট বাঁধছে, সব উল্টাই ফেলবে, আপনি দেখেন না আবার আরেকটা লেখা লেখেন। তো আমার সেন্টেন্সটা খেয়াল আছে যে মরহুম ম্যাডাম খালেদা জিয়া উমরাতে যাবে, তো উমরাতে ওনাকে কভার করার জন্য আমাদের সাংবাদিক যাবে। তখন সে ও গাছের ফটোসহ আমার কথা ছিল ব্যাক পেজে দেবেন, যারা ইজিলি দেখতে পারে, এবং তাই হয়েছে। এখন আল্লাহরই রহমত, এরপরে মনে আর শুনিনি যতটুকু আমার স্মরণ। মানে আরো অন্যান্য পত্রিকাও তো এই খবরটি করেছিল যে জিয়াউর রহমানের সমাধি সরায় না ঠিক কি ঠিক না এই বিষয়ে। অত স্মরণ নেই আমার, তবে আমাদের মতো এরকম স্ট্যান্ড কেউ নিয়েছে কিনা আমার স্মরণ নেই। যদি নিয়ে থাকে সাধুবাদ জানাই, না নিয়ে থাকলে আমি দুঃখিত, আমরাই করেছি বলতে পারি আমি। এবং ওইটা খুবই বড় করে দেওয়া হয়েছে এই জিয়াটি দিয়ে। তাহলে দেখেন, এখন আপনার যে কথার উত্তর চাচ্ছেন সেটা হলো, আমাদের যখন কোণঠাসা করে ফেলেছে, আমাদের পক্ষে দাঁড়ার মতো কোনো একটা পত্রিকা ছিল না, আমার দেশ তো বন্ধই হয়ে গেছে। আমরা বিরোধী দলের যারাই ছিল, ইসলামিক টেলিভিশন, জামাত ইসলাম, বিএনপি, যাদের কথাই বন্ধ, যাদের কথাই আমরা লিখতাম, এবং আমাদের ফাউন্ডেশন ডেতে আওয়ামী লীগ একবার এসেছিল, আর কখনো আসেনি এই জন্য যে কেউ আসলেই তাকে তিরস্কার করা হইতো, ও তোমরা 9 দিন কিন্তু গিয়েছ। তখন যারা আসতে চাইতো তারাও বলতেছে না আমরা যাব না, আমাদের খুব তিরস্কার করে। শুনুন, আপনার কথা, আমাদের ভিসি সাহেবের কথার একটু লেজ ধরে টানেই সব কিছু নিয়ে বলেছেন, আমি রিপিট করতে চাচ্ছি না। আপনি 8 হয়তো সামান্য ইলেকশন হয়েছে, সেটা যাবে না। এই 14, 18, 24 কে উইথড্র করছে, কার নমিনেশন বাতিল হয়েছে, কে আবার নমিনেশন ফিরে পেয়েছে, কোনোদিন কি শুনেছেন? কোনোদিন শুনিনি আমরা। কে কন্টেস্ট করতেছে, কার নাম লিস্টে এসেছে, আমরা জানি না, জানতেও চাইনি। তখন এই মিডিয়ারা কোথায় ছিল? আরেকটা জিনিস বলি, আপনি যে যারা এসে বড় বড় কথা বলে, একটা এক্সাম্পল দিলাম 2টা। আমরা যখন বিরোধী দলে যারা ছিল তাদের পক্ষে লিখতাম, তখন ওরা আমাদেরকে অনেকভাবে কোণঠাসা করতে চাইতো। কাদের কথা বলছেন আপনি? অন্যান্য মিডিয়া বলতে আপনি ধরেন যেসব দৈনিক পত্রিকা আছে, স্পেশালি তারা, এখন তো আমাদের নাম বলতে কোনো অসুবিধা নেই, আমরা তো এখন তো আর গুম খুনের, তাহলে আপনি যদি বলতেই বলেন, আমাদের 9 দিগন্তে ম্যাক্সিমাম ডাইরেক্টর ব্যবসায়ী, 2-4 জন জমাত ছিল, মীর কাসেমের জমাত করতে, কিন্তু জমাতের ব্যানারে 9 দিগন্ত হয়নি। জমাতের লোক ছিল, অনেকের ইনভেস্টমেন্ট ছিল। এইটাকে জমাতের তকমা কে লাগিয়েছে বলেন আপনি? কে লাগিয়েছে? প্রথম আলো। অস্বীকার করতে পারবেন? কোনোদিন অস্বীকার করতে পারবেন না। আমি কোনো দল করি না, আমার মসজিদে গেলে জমাতের সাথে দেখা হয়, বাইরে গেলে বিএনপির সাথে, আমরা সবাই বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন জমাত করে,
ওদের সাথে চলতে পর্যন্ত আপনার তকমা লাগাবে, ও তো জমাত করে এখন। আমি সকালে হাঁটি একটা জায়গায়, তো আমাকে সবসময় আঙ্গুল দিয়ে ইশারা করতে উনি জমাত করে। আমি তো ভাই জমাতের সাথে আমার জানাশোনা আছে, আমি সাহেবকে চিনি, অনেককেই চিনি, অনেক সাথে হৃদয়তে আছে আমার। তা আমি যখন পার্টি করি না, আমাকে এই তকমাটা কে লাগাইছে বলেন আপনি? এই যে মিথ্যা তকমা, যারা আগের সরকারেও মানে লেজুবৃত্তি করেছে, আমি করি ওইসব তকমাওয়ালা এই আগামী সরকার, সে বিএনপি হোক আর জামাত হোক, যেই সরকারে আসুক, আমি মনে করি ওদের লেজুবৃত্তি পত্রিকা যেন আমাদের সামনে না আসে। এরা দেশের অনেক ক্ষতি করেছে। শুনেন, একটা নিউজ যদি 10 বার লিখে মিথ্যা আর দিয়া বিশেষণ লাগিয়ে, সেটা মানুষ সত্য বলেই জানে। তারেক রহমান সাহেবকে ফ্রেম করছে কে? এটা বিসি যারা জিজ্ঞেস করেন, উনি এই নিয়ে কথাবার্তা বলুক। আমরা করিনি। আমরা সব সময় যারা বিরোধী দলে ছিল তাদের সত্য কথাগুলো উঠিয়ে ধরেছি। বরঞ্চ ওই যে তারেক রহমানের ফ্রেমিং বলতে কি বোঝাচ্ছেন আপনি? ডিটেল যাইতে জানতে চান কেন? ওনার হাওয়া বাউন ফ্রেম কে করছে? উনি কি এসব করছে কখনো? কখনোই করেনি। আমি তো অন্তত বলতে পারি, যেহেতু আমি লন্ডনে ওনার সাথে 45 মিনিটস আলাপ করেছি। একটা লোকের সাথে আলাপ করলে বুঝবেন তার গভীরতা কি আছে, তার স্বপ্ন কি, সে কি করতে চাচ্ছে, তাই না? এখন ধরেন মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তারপরে আপনার ইউটিউবে সবাই তো ব্যবসা করার জন্য অনেক কথাই বলতেছে। ওনারা বলছে না ওই 14 তারিখে খালেদা জিয়া ইন্তেকাল করছে, তো করতেই পারে। 10 দিনকে হিম করে রাখা যায় না? 15 দিন পরে জানাজা হয় না? হতেই তো পারে। এই ইউটিউবের ভাষার জন্য এসব মিথ্যা কথা আলোচনা করতেছে, সমাজকে বিভেদ সৃষ্টি করতেছে। উনি আসবে না, আসলে 7 দিন পরে চলে যাব। এইসব না করে দেশের সম্পর্কে, যে আমাদের ভিসি স্যার যেটা বললেন, এটা নিয়ে আপনার এখানেও বহুদিন বক্তব্য রেখেছি। আমাদের ভাষা না শিক্ষার জন্য আমরা বিদেশে চাকরি পাই না, চাকরি পেলে পয়সা কম পাই। আমার কাছে খুব ভালো লাগছে, আমি সাধুবাদ জানাই। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। হাসনাত আলী, আপনার এই সম্পর্কে কোনো বলার থাকলে আমরা বিরতির পরে এসে শুনবো। এবং তারেক রহমানকে ফ্রেমিং করেছেন এই বিষয়টি নিয়ে আরেকটু ওপেনলি জানতে চাই, আপনি আসলে কি বলতে চাচ্ছেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানি মিডিয়া পর্যায়ে। আমরা শিব্বির মাহমুদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইছিলাম, যে এই তারেক রহমানের ফ্রেমিং, এটি নিয়ে আমি আসবো। তার আগে হাসনাত আলী, যে কথাটি বলছিলাম যে মাহমুদুর রহমান হঠাৎ করে বললেন যে আপনি 17 বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কি হয়েছে। যদিও এটি শিব্বির মাহমুদ যেভাবে বলেছেন, আমারও মনে হয় সেটাই, যে তারেক রহমানের সাথে এই যেই মিলটা উনি দিয়েছেন, এটি খুব একটা বাস্তব মিল হয়েছে কিনা আমি জানি না। দেখেন, যাই হোক, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আমি একটু ছোট করে বলি। তারেক রহমান অসাধারণ একটি জবাব দিয়েছেন। উনি বলেছেন, ওনার নাম উচ্চারণ করে, যে আমি যখন এখনও আপনার সেই রক্তাক্ত চেহারাটা দেখি, তখন আমি সব সম্পর্কে কিছু জানি। তার মানে উনি জানেন না বলে যে অভিযোগটা করছেন, সেটা একেবারেই সত্য নয়, একেবারেই রিভার্স। আর উনি জানবেন না কেন? গত 18টি বছর যিনি গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, জেলা থেকে তার দলটাকে একেবারে সুসংগতি করে রেখেছে, নেতৃত্ব দিয়েছেন। কত চেষ্টা করা হয়েছে এই আওয়ামী লীগ সরকার তার দলটাকে ভাঙার জন্য। আপনি শমশের মবিন চৌধুরী বের হয়ে যায়নি জেলখানা থেকে, শাহজাহানুমুর ব্যারিস্টার শাহজাহানুমুর জেলখানা থেকে জেলে ঢুকেছে বিএনপি হয়ে, বেরোয়ছে জয় বাংলা হয়ে। ভাঙ্গার চেষ্টা করা হয়নি? হয়েছে তো। 111-এর সরকার দল ভাঙ্গার চেষ্টা করেনি, কে রক্ষা করেছে? এই তারেক রহমান রক্ষা করেছেন। অতএব উনি জানেন। আর উনি অন্য যে অভিযোগ করেছেন, সেটা আমি বলতে চাই যে হ্যাঁ, সেই অভিযোগগুলো সঠিক। যদি সমস্ত সাংবাদিক সমাজ, যখন এই যে শাহবাগ, আমাদের শাপলা চত্বরকে কেন্দ্র করে, হেফাজতের কেন্দ্র করে, যখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1 বন্ধ করা হলো, তখন যদি সমস্ত মিডিয়া যদি পাশে দাঁড়াতো, তাহলে আজকে যে সমস্ত মিডিয়া আক্রান্ত হতো, সেই সাহসটিকে হয়তো পাইতো না। দুটি অন্যায়, আমি দুটি কাজেরই ঘৃণা করি। আরেকটি কথা যেটা বলছিলেন, উনি কার কথা শুনছেন? তারেক রহমান তো কারো কথা শুনছেন বলে তো উনি সবার কথা শুনছেন। উনি তো দেশে নেমেই বলছেন
যে আমি দল মত নির্বিশেষে, উনি এক শব্দ উচ্চারণ করছেন, পাহাড় থেকে সমতলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে মায়ের সন্তানরা নিরাপদে তাদের বাড়িতে ফিরে আসতে চায়। উনি বলেছেন মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে না। উনি আজকে স্পষ্ট করে বলেছেন আমি গঠনমূলক সমালোচনাকে ওয়েলকাম করি, এবং সমালোচনা আপনারা করবেন যে সমালোচনা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদেরকে পথ দেখাবে, জনগণের কল্যাণে সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে এই যে বিভাজনের রাজনীতি 18 বছর আওয়ামী লীগ করে গেছে, মাহমুদুর রহমান সাহেব সেই বিভাজনের রাজনীতি করতে চেয়েছেন কিনা আমি জানি না, কারণ ওনার যখন এই হামলা হয়, উনি যখন জেলখানায় যায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উপদেষ্টা হিসাবে যতবার স্লোগান দিয়েছি, মিছিল ধরেছি, ব্যানার ধরেছি, এটা তো আমি করেছি। আমি মনে করি তারেক রহমান সঠিক কাজটি করছেন, যে যারা ওনাকে নিয়ে একদিনে মিথ্যাচার করতেন, যেটা আমার মুরব্বী বললেন যে ওনাকে ফ্রেমিং করা, আমি যারা ফ্রেমিং করেছেন, হ্যাঁ অস্বীকার করা যাবে না, করেছেন, উনি তাদেরকে ডেকে নিয়ে এসে এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করেছেন যে রাজনীতিতে উদারতা থাকতে হয়, গণতান্ত্রিক চেতনায় অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখে গেছেন। সমস্ত মেধাবী যারা দল করতেন না, উনি তাদেরকে ডাকতেন, পরামর্শ নিতেন, সিদ্ধান্তটা উনি নিতেন। বরং তারেক রহমান দেশে ফিরে আসার পরে উনি ডান বাম মধ্যপন্থী এই ভাগ না করে বরং সমস্ত সাংবাদিক সমাজদেরকে আহ্বান জানিয়ে ওনার চেয়ারম্যান হিসাবে অভিষিক্ত হওয়ার দ্বিতীয় দিনে ওনার যে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছিল, সেই সমালোচনার যে সঠিক জবাব দিয়েছেন যে এই প্ল্যান জনমানুষের জন্য, এই প্ল্যান এদেশের কৃষকের জন্য, এই প্ল্যান এদেশের ছাত্র সমাজের জন্য, এই প্ল্যান 24 জুলাই বিপ্লবীদের জন্য যারা রক্ত দিয়ে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ দিয়ে গেছেন, যে বাংলাদেশে 5 তারিখের পরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, যে জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে উনি সাংবিধানিক সংস্কারের কথা বলেছেন, উনি গঠনতান্ত্রিক উনি পদ্ধতিগত সংস্কারের কথা বলেছেন। কিন্তু উনি বলেছেন যে আরও ভালো হতো যেগুলো জনকল্যাণমূলক কর্মসূচি, সেগুলোর সংস্কারে যদি আপনার কথা বলতে পারতাম তাহলে আরও ভালো হতো। তার মানে ওনার যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনা ওনার নিজে উনি করেছেন, কিন্তু সেটি করেছেন জনমানুষের জন্য, জনকল্যাণের জন্য, আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, আমার নারী সমাজের জন্য। এই যে তার বক্তব্যটা, এই বক্তব্যের মধ্য দিয়ে যে ইনক্লুসিভ পলিটিক্সের যে একটি সুবাতাস দেওয়া, তিনি সেটা দিতে পেরেছেন। তবে তার অর্থ এই নয় যে মাহমুদুর রহমান যেগুলো বলেছেন সেগুলো অসত্য, সেগুলো সবগুলো সত্য অসত্য। আমি মনে করি তারেক রহমান যে ইনক্লুসিভ পলিটিক্সের যে বাতাসটা জাতিকে দিতে পেরেছেন, এই জন্য নিঃসন্দেহে উনি প্রশংসার দাবিদার। আমি শিবির মোহাম্মদ, আমি এই হাসনাত আলীর এই কথাটি নিয়েই বলতে চাই যে এই যে তারেক রহমানের ফ্রেমিং, এইটি নিয়ে জানতে চাই যে এটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইলেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে জি জি আপনি বলেন, আমরা শেষ প্রান্তে, আমাদের হাতে 4 মিনিট আছে। 4 মিনিট, আমি 3 মিনিটে শেষ করে দেব। প্রথম কথা, আপনার একটা প্রশ্ন উত্তর আমি দিইনি ঠিক মতো। 71, 90, 24 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন শহীদ জিয়াউর রহমান, নেতা ছিলেন শেখ মুজিব, ধরে নিলাম, উনি জেলে গেছেন। 90-তে দেশে গণতন্ত্র ফিরে আসছে। জিয়াউর রহমান সাহেব যখন 75, 76-এ আসলেন, তখন এই দেশে 80 সালে গার্মেন্টসের উত্থান হলো এবং 80-81 দিকে ম্যানপাওয়ার এক্সপোর্ট হওয়া শুরু করলো। এই প্রথম আপনার হাঁসের ডিম পাড়া শুরু হলো। আপনি যখন 91-এ যখন বিএনপি আসলো, তখন 92 যখন প্রধানমন্ত্রী হলেন, 92-র প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট দেওয়াতে এখন 100টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে। মেয়েদের শিক্ষা উনি ফ্রি করেছে। সেইটা দেখা ওই নাইজেরিয়ান নার্স বলছিল ওনার হাসপাতালে যে ওনাকে আমরা ছোটোবেলা হইতে চিনি, যে তোমাদের দেশে মেয়েদের শিক্ষা ফ্রি করেছে, সেই জন্য নাইজেরিয়ান গভর্নমেন্টও মেয়েদের ফ্রি করেছে, তার জন্য আমি এখানে নার্স হয়ে আসছি। তাহলে এই যে অর্জন, এটা তো ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এমন উনি এক কেয়ারটেকার উঠে দিয়ে আমাদের এক নায়ন্তন করছে, 1 ম্যান শো করছে, সেটা তো আমরা 24-এর আমরা সেটা শেষ করেছি। সেই জন্য আমরা এখানে কথা বলতে পারতেছি। ফ্রেমের কথা বলতেছেন, ফ্রেম তো উনি নয়াদিগন্তর করছে, ওরা ফ্রেম তো ওনাকেও করছে, যে বিভিন্ন রকমের যারা দেখা করতে চাইতো তাদের নানা অপবাদ অপবাদ। শুনেন, এখন
ধরুন তারেক রহমান সাহেব যথেষ্ট জ্ঞানী, তার স্ত্রী একজন ডাক্তার, মেয়ে ব্যারিস্টার, তাকে আশেপাশে ভালো কিছু লোকজনকে আমি দেখেছি, তাদের প্রতি আমি সম্মান জানাই এই কথা বলতেছি। ম্যাডাম খালেদা জিয়া প্রথমবার আসার পরে 100 কতদিন হরতাল করছিল? 197 দিন, 193 দিন। 193 দিন হরতাল করছে। আপনি চিন্তা করেন, যদি 193 দিন যদি বিরোধী দল হরতাল না করত, তাহলে বাংলাদেশ ইকোনমি কোথায় যেত? একবার চিন্তা করেন। এক্সপোর্ট বিঘ্নিত হয়েছে, অন্যান্য কাজের বিঘ্নিত হয়েছে, লেখাপড়া বিঘ্নিত হয়েছে। এগুলা করে কি করছে উনি যখন 96 আসলো, লেখাপড়ার মান শেষ করে দিল। 14 সালের পর হইতে আর একদম লেখাপড়ার শেষ মানই প্রান্তে। চাই না। জি, এবং এটা স্বাধীনতার পরও একই কাজ হয়েছে, লেখাপড়ার মান শূন্যতে চলে গেছে। সরি, আমি ওই লেখাপড়ার দিকে চলে যাই বারবার, আরও ভিসি সাহেব আছে। এর মানে কি? আমি ওইভাবে ওইরকম কথা বলতে চাচ্ছি না। প্রতিত সরকার উনি ব্রিজ করছে, রাস্তা করছে, ভদ্দা করছে, ওখানে পয়সা উঠে নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক লুট করছে 800 মিলিয়ন। এরশাদ সাহেব যাওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল 800 মিলিয়ন, 1 বিলিয়নও নয়। সেই জিনিসটা উনি ইংলিশ উঠাই দিয়েছে, আবার প্রাইভেট ইউনিভার্সিটি আনছেন। আর উনি এসে কী করলো? লেখাপড়ার একবার মান নিচু মানে করে দিল, অনেক ইউনিভার্সিটি দিল, ব্যাংক চুরি করে দিল, কর্তৃত্ববাদী শাসন আনলো। জি। আর কত বলবো এটা? এখন আমাদের নেক্সট গভর্নমেন্টকে সরি টু সে, যারা এখন লেজ গুটে দেখা করতে যাচ্ছে তাদের প্রতি হুঁশিয়ার থাকতে হবে। তারাই এই 197 দিন হরতাল করার মানে ইন্ধন জুগিয়েছে, তারাই ওনাদেরকে জঙ্গি তকমা লাগিয়েছে, যার জন্য বিভিন্ন দেশের অসম্ভব রকমের প্রেশার ছিল। ধন্যবাদ। জি। আমি আমরা একদম লাস্ট প্রান্তে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে বলবো। দেখেন, আজকে একটা অসাধারণ ঘটনা ঘটেছে। আমরা এর আগে যখন বিগত সরকারের প্রধানমন্ত্রী যখন গণভবনের সাংবাদিক সম্মেলন করতেন, সেখানে গুণকীর্তন দেখতাম, জয়ধ্বনি শুনতাম, জয়গান শুনতাম, স্তাবকের মতো হয়ে গেছিল সাংবাদিকরা। আজকে একজন সাংবাদিক বন্ধু ওনাকে মাননীয় চেয়ারম্যান বলেছিলেন, উনি থামিয়ে দিয়ে বলছেন যে আমার নামের আগে কোনো মাননীয় শব্দ উচ্চারণ করবেন না। আমি ছোট দূরে বলি, উনি যখন ইংল্যান্ডে ওনাকে নিয়ে একজন কার্টুন দাগিয়েছিল হ্যাঁ। বিকৃতভাবে, যে উনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন ওনাকে কার্টুন দাগাতে দেন। অথচ ফটো সাংবাদিক শহীদুল আলম, তার পরিণতি কি হয়েছে কার্টুনিস্ট সেটা আপনি কিশোর। দেখেন। হ্যাঁ, কেশর। তারপরে আরেকটা ঘটনা, উনি দেশে আসার পরে নিজের আপন ছোট ভাই যাকে খুব স্নেহ করতেন, তার কবর জিয়ারতে না গিয়ে তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদির ওসমান কবর। হাদির কবর জিয়ারত করার জন্য। সেখানে একজন সম্ভবত কলেজ শিক্ষককে, স্কুল শিক্ষক, তাকে গালিগালাজ করেছিলেন, পুলিশ 54 ধারে তাকে গ্রেপ্তার করেছিলেন। রাতের বেলা রেজবি আহমেদ সাহেবকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ালেন যেটা গণতান্ত্রিক দেশ, আমাকে সমালোচনা করার অধিকার আছে। উনি তাকে মুক্তি দেওয়ার জন্য উনি পত্রিকায় স্টেটমেন্ট দেওয়ালেন রেজবি আহমেদ সাহেবকে দিয়ে। তো উনি তো পরিবর্তিত একজন মানুষ। সেই পরিবর্তিত মানুষের কাছ থেকে যদি আমরা সংকীর্ণ রাজনীতি প্রত্যাশা করি, সেটি ভুল হবে। বরং আমি মনে করব যারা এই যে নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিবর্তিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, তারা যেন এই ধরনের পজিটিভ গেস্টারগুলো আমরা সবাই দেখাই। অসংখ্য ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটি কথা প্রায়ই বলি, একটি বইও আছে যে হিরোজ লাইফ, হিরোজ জার্নি, হিরোজ প্রতিটা বড় বড় মানুষের, যেমন সক্রেটিস, প্লেটো, বা আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, যদি জেসাস ক্রাইস্টের কথা বলেন, হজরত ঈসা আলাইহিস সাল্লামের, হজরত নূহ আলাইহিস সাল্লাম, অথবা হজরত মুসা আলাইহিস সাল্লামের কথা বলেন, এরা প্রত্যেকেই এক একজন হিরো ছিলেন। এই হিরোদের জীবনীতে বিভিন্ন ধরনের কথা থাকে। তো আমরা এইখান থেকে বলতে চাই যে তারেক রহমান যদি ইনক্লুসিভ রাজনীতির মাধ্যমে সবাইকে একসাথে করতে চান, এটি রাজনীতির একটি অংশ। এবং এটাও ঠিক যে কারা তার বিপরীতে ছিলেন আর কারা তার পক্ষে ছিলেন, কারা তার বিপক্ষে ছিলেন, কারা তার পক্ষে ছিলেন, সেটি যেমন তিনি জানেন। যিনি বিপক্ষে ছিলেন তাকে ফেলে দিতে হয় না, তার প্রতি কঠোর হতে হয় না, সেটিও তিনি জানেন। এই জিনিসটি নিশ্চয়ই তার আগামী দিনের রাজনীতিতে এটার প্রতিফলন আমরা দেখব, সেই আশায়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।